আজকে আমি বেসিক্যালি নিব হচ্ছে আপনাদেরকে প্র্যাকটিক্যাল আসপেক্টে যে আমরা দেখতে চাই যে আসলে কস্টিং কস্টিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা অ্যাপ্লাইড পার্ট কস্ট অপটিমাইজেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলবো। সো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে, ইউ আর ফিল ফ্রি টু আস্ক মি এনি কোশ্চেন। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এখানে আমি কস্ট অপটিমাইজেশন যেটা বলেছি, একই সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করছি সিগনিফিকেন্স সিগনিফিকেন্ট সেভিংস এবং হচ্ছে সাস্টেনেবল কস্ট অ্যাডভান্টেজ। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিকস। আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস যে আমরা আজকের সেশনে যেটা কন্টিনিউ করব এবং নেক্সট দিনে যেটা করব, এই দুটো জিনিস যদি আমরা একটু খুব মনোযোগ সহকারে খেয়াল করি, এবং সাজেদুল আপনি একটা জিনিস করবেন সেটি হচ্ছে যে গতকালকের বাজেটের সেশনটা হচ্ছে কস্টের যারা আমাদের পার্টিসিপেন্ট ওনাদের এই গ্রুপটাতে ওই ভিডিওটা শেয়ার করবেন, ওইটা ওনাদের জন্য ইম্পর্টেন্ট নেক্সট ক্লাসে পার্টিসিপেট করবার জন্য। তো আজকে আমরা কস্ট অপটিমাইজেশন নিয়ে কথা বলতে চাই। সো এনি কোশ্চেন শুরুতে, ক্লাসের শুরুতে, যেহেতু অলরেডি বোধহয় 5টা সেশন আপনাদের কস্টের হয়ে গেছে, একজন আইসিএমএবির একজন মেম্বার আসাদ উনি ক্লাসটা নিয়েছেন। উনি কস্টিং নিয়ে কাজ করে একটা অর্গানাইজেশনে দীর্ঘদিন, এর আগেও একাধিক অর্গানাইজেশনে কস্টিং নিয়ে কাজ করেছেন। সো আপনারা যদি কোনো রকম কোনো মানে জাস্ট শুরুর মুহূর্তে কোনো কোশ্চেন বা কিছু থাকে, ইউ ক্যান প্রসিড, আপনারা জিজ্ঞেস করতে পারেন। আদারওয়াইজ আমি স্টার্ট করি। এখন 9টা 10 বাজে। আমরা হয়তো খুব বেশি সময় না, 40-45 মিনিট সেশন নিব। আর নেক্সট রোজার ভিতরে একটা সেশন আপনাদের জয়েন করতে হবে, সেটা ডেফিনেটলি এই শুক্রবারে হবে 3টা 4টার দিকে। ভেরি কমফোর্টেবল, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, সো উইদাউট ফার্দার ডিলে আপনারা যদি কোশ্চেন না করেন আমি আগাই। ফার্স্ট অফ অল উই নিড টু নো যে আসলে কস্ট মানে কস্ট রিডাকশন বলতে কি বোঝা যায়। আমরা এখানে একটা মিসনোমার কাজ করে, মিসনোমার একটা ওয়ার্ড, এটার মানে হচ্ছে কনফিউশন কাজ করে। তো আমাদের, আপনারা খেয়াল করবেন যে আমরা কস্ট ডিসিপ্লিন অলদো নট এ ভেরি পপুলার টপিকস, এই যে আমরা কস্ট রিডাকশন বলি এটা কিন্তু খুব পপুলার না। আপনি যখন এই কাজটা আপনার অর্গানাইজেশন শুরু করবেন, আমি অনেকবার, আমি লাস্ট যে গ্রুপে ছিলাম এসএসজি সুপারস্টার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স এবং বোর্ড মেম্বার ছিলাম, সেই অর্গানাইজেশনে 8-9 বছর বা 10 বছর পিরিয়ডের ভিতরে বিভিন্ন সময় যখন কোনো ক্রাইসিস আসছে, অর্থাৎ প্রফিটেবিলিটি শ্রিঙ্ক করেছে, ইকোনমি স্লোডাউন হয়েছে, কোভিডের সময়, তারপরে যখন ডলারের রেটটা হু হু করে বাড়া শুরু করলো, 85-86 থেকে শুরু করে 120-25 টাকা হয়ে গেল, এভরি টাইম যখনই এরকম কোনো ঘটনা ঘটেছে তখনই আমরা চেষ্টা করেছি যে কিভাবে বিজনেসটাকে সাস্টেইনেবল করা যায়, বিজনেসটাকে টিকিয়ে রাখা যায়। আর এই বিজনেস টিকানোর জন্যই কিন্তু তখন আমরা সবাই, এটা এসএসজি না, যে কোনো অর্গানাইজেশনই একটা টার্ম ইউজ করে, সেটাকে কমনলি বলে কস্ট রিডাকশন। বাট আমি, আপনি খেয়াল করেছেন আমি কস্ট রিডাকশন বলিনি, আমি বলছি কস্ট অপটিমাইজেশন। সো ইজ এ ভেরি আই মিন অপটিমিস্টিক ওয়ার্ড। আপনারা বুঝবেন যে কেন আমি কস্ট কাটেল না বললে, কস্ট কাটিং না বলে কস্ট অপটিমাইজেশন বলছি। কারণ এই কস্ট হচ্ছে, আমি বললাম যে এটা খুবই পপুলার না, নেসেসারি ফর, বাট এটা ভেরি নেসেসারি। অ্যান্ড বিকজ কস্ট ন্যাচারালি ইনক্রিজ ওভার টাইম। এবং নর্মালি আপনি যদি ট্রেডমিল আছে না, খেয়াল করেন ট্রেডমিলের উপরে যখন স্টার্ট করে, তো ট্রেডমিলে আপনি না হাঁটলে পড়ে যাবেন, মানে আপনাকে কন্টিনিউয়াসলি হাঁটতে হবে। কস্ট এমন একটা জিনিস, সেটা হচ্ছে একটা অর্গানাইজেশনের কস্ট বাড়তেই থাকে, আপনি চান বা না চান কস্টটাকে বাড়তে থাকে। মোস্ট কোম্পানিজ এমবার্ক এ অন পিরিয়ডিক পিরিয়ডিক কস্ট কাটিং ইনিশিয়েটিভ টু রিডিউস এক্সপেন্স। ম্যাক্সিমাম অর্গানাইজেশন 1-2 বছর পরে হঠাৎ করে র্যান্ডমলি হ্যাপাজার্ড ওয়েতে হচ্ছে কস্ট রিডাকশনের প্ল্যান নেয়। কস্ট অপটিমাইজ মানে এবং ইমপ্রুভ প্রফিটেবিলিটি, তারা যে চেষ্টা করে যে ক্যাশ ফ্লো কিভাবে বাড়বে, ক্যাশ ফ্লো বাড়ানোর চেষ্টা করে, এবং প্রফিটেবিলিটি, দোজ মেজার্স বিকাম এ টপ প্রায়োরিটি ওয়েন এ কোম্পানি ইজ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। যখন ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে থাকে তখন কিন্তু অর্গানাইজেশনগুলো এটা বেশি করে। ডিউরিং ইকোনমিক স্লোডাউন, অনেক সময় ইকোনমিক স্লোডাউন হয়, আপনারা দেখেছেন কোভিডের সময় একবার হয়েছে এরকম। এর আগে যখন 2010 সালের দিকে হঠাৎ করে স্টক মার্কেট ক্র্যাশ করলো তখনও কিন্তু ইকোনমিক স্লোডাউন হয়েছে। তারপরে এই ডলার ক্রাইসিসের সময় হয়েছে। এবারে যে আহ, আহ, গত যে যে সরকার, যে লম্বা সময় অনির্বাচিত একটা সরকার কন্টিনিউ করছিল প্রায় 16 বছর 15 বছর, তারপরে যখন এই আগের সেই গভর্নমেন্টকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলো অলমোস্ট ক্যাবিনেটের সব মন্ত্রী এমপিরা,
তখন কিন্তু হঠাৎ করে আবার একটা সিচুয়েশন ক্রিয়েট হলে ইকোনমি আবার স্লো ডাউন হয়েছে। আমি দেখেছি আমাদের সিএ ফার্ম এবং আইটি ফার্মে বোধ জায়গায় হচ্ছে ক্লায়েন্টদের ওয়েট অ্যান্ড সি, কাজ দিচ্ছে না, এরকম প্রায়শই ঘটে। এইসব জায়গায় সবচেয়ে বড় সমস্যা হয় হঠাৎ করেই তাড়াহুড়ো করে অর্গানাইজেশনগুলো এমপ্লয়ীদের হেড কাউন্ট কমায়। এই যে দেখেন, স্লোডাউনস ইউজুয়ালি উইথ ফোকাস অন হেড কাউন্ট রিডাকশন, হঠাৎ করে লোকজন কমায় ফেলে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার এলিমিনেট করে, অর্থাৎ আপনার একটা মেশিন লাগবে, আপনার প্রোডাকশনে অলরেডি প্রবলেম। যেমন ধরেন লেটসে একটা পুরোনো গাড়ি, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, একটা পুরোনো গাড়ি আপনি চালাচ্ছেন, এই পুরোনো গাড়িটা আপনার হচ্ছে প্রতি মুহূর্তে রিপেয়ার অ্যান্ড মেনটেন্সে খরচ হচ্ছে। রেদার ওইটাকে ডিসকার্ড করে, ওইটাকে আপনি স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে বা ওইটাকে অকশনে বিক্রি করে দিয়ে আপনি কিন্তু নতুন গাড়ি কিনলে আপনার ওপেক্স কমে যায়। কিন্তু সেই ধরনের নেসেসারি ক্যাপেক্সও আমরা করি না অনেক সময়, এটা একটা ভুল কনসেপ্ট। হঠাৎ করে তাড়াহুড়ো করে হেড কাউন্ট কমায় দিই। আমি একটা এক্সাম্পল বলি, এই এই লেখাটা তো আপনারা পেয়ে যাবেন, একটু পড়ে দেখেন। আমি খুবই মানে প্রিসাইজ ওয়েতে এটা করা, অত্যন্ত চমৎকার করে গোছানো। প্রতিটা দাড়ি কমার ভিতরে হচ্ছে আপনার এখানে ম্যাটেরিয়াল আছে, আপনার পড়লে বুঝতে পারবেন, বাট আমি আপনাদেরকে সংক্ষেপে বুঝাই বলি, এটা পড়তে চাচ্ছি না। সেটা কি, ধরেন আমি দেখেছি কোভিডের সময় হঠাৎ করেই যখন আনজাস্টিফাইড ওয়েতে এবং না বুঝে বিভিন্ন অর্গানাইজেশন হঠাৎ করে স্যালারি রিডাকশন করেছে। অনেক অর্গানাইজেশন আমি জানি স্যালারি রিডাকশন কমন ফর্মুলা ছিল, অনেকেই কমিয়েছে 10, 20, 30, 40% পর্যন্ত স্যালারি রিডাকশন করেছে। এমপ্লয়ীদেরকে কাটেল করেছে, বাদ দিয়েছে, গোল্ডেন হ্যান্ডশেক করছে, 2-3 মাসের স্যালারি দিতে হয়েছে একবারে, অনেক সময় 4-5 মাসেরও স্যালারি দিতে হয় যদি একজনকে গোল্ডেন হ্যান্ডশেক বা তাকে যদি ডিসকার্ড করতে হয়, তাকে বাতিল করতে হয়। হ্যাঁ, তো এই জিনিসগুলো করার পরে কোভিড চলে গেছে। হঠাৎ করে কোভিডের পরে আবার কিন্তু ইকোনমি হঠাৎ করে বুস্ট আপ হয়েছিল, এর মাঝে আপনি খেয়াল করবেন 21, 22-22 খুব ভালো হয়েছে। আবার 23-এ এসে স্লো ডাউন হওয়া শুরু করছে, বিশেষ করে 20-এর শেষে, এবং 21, 2-1.5 বছর খুব ভালো ইকোনমি ছিল। তখন আবার যেসব অর্গানাইজেশন তাড়াহুড়ো করে লোকজন কাটল করেছে, তারা আবার খুব তাড়াহুড়ো করে অনেক লোকজন নিয়ে ফেলছে, এবং এই লোকজন নেয়ার সময় প্রপারলি অ্যাসেসমেন্ট হয়নি, রাইট ফিট লোক নেওয়া হয়নি, ফলে আর একটা ঝামেলায় পড়ছে। তার মানে কস্ট কার্টেল ইজ নট এ সলিউশন। এটা বেসিকলি আপনার হচ্ছে এটাকে করতে হবে হচ্ছে আপনার কস্ট অপটিমাইজেশন। কারণ এই লাইনটা দেখলে বুঝতে পারবেন, অ্যাজ এ রেজাল্ট মোস্ট কোম্পানিজ পারসুইং কস্ট কাটিং only fail to meet their target, যারা কস্ট কার্টেলের বাট অলসো themselves in a weaker position with cost bouncing back and competitiveness severely eroded। ধরেন কোনো কারণে আপনি হঠাৎ করে ডিস্ট্রিবিউশন খরচ কমায় ফেললেন, আপনি সেলসের লোক কমায় ফেললেন, মার্কেটিং অ্যাক্টিভিটিস একদম যেটা বিয়ার মিনিমাম দরকার সেটা আপনি করলেন না। এরকম যদি হয় তাহলে একবার যদি আপনি শেলফ হারান, মানে এফএমসিজি কোম্পানির কথা বলি, আপনার এক্সাম্পল দিলে বুঝবেন। ধরেন আপনি একটা এফএমসিজি প্রোডাক্ট লেসে সাবান বিক্রি করেন, এখন আপনি কস্ট কাটেল করে যে হঠাৎ করে লোকজন কমায় ফেললেন, প্রোডাকশন স্লো করলেন, কিছু একটা করলেন, একবার যে শেলফে আপনার প্রোডাক্টটা উঠেছিল ওই শেলফে যদি সাবস্টিটিউট বা অল্টারনেটিভ প্রোডাক্ট একবার ঢুকে যায় আর আপনার কাস্টমারের ঘরে যদি পৌঁছে যায়, ওই জায়গায় নতুন করে আপনাকে ঢোকানো খুব কঠিন। এটাকে বলে হচ্ছে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। আপনার টার্মটা মনে রাখেন, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট ইজ ভেরি কস্টলি। মানে নর্মালি যেটা হয়, ধরেন কোনো কারণে আমরা বিস সলিউশন পিএলসির আমরা আইটি অটোমেশন করছি, আমরা হচ্ছে অলরেডি 3টা আরএমজিতে, বড় বড় আরএমজিতে আমাদের সফটওয়্যার এই মুহূর্তে একটা গোলাইভ হয়েছে আর 2টা ফাইনাল স্টেজে আছে। সো এর সাথে সাথে আরো 2-3টা আরএনজিতে কথাবার্তা চলছে। আমরা আমাদের আরেকটা বড় কোম্পানি তোশিবার সঙ্গে জয়েন্ট ভেঞ্চার আছে, তোশিবার সঙ্গে কিছু কাজ করছি। আচ্ছা, এর বাইরে আমাদের বিশ্বলিউশন পিএসসি ট্রেনিং উইংটা অলরেডি 42টা 45টা কোর্সে রেগুলার ট্রেনিং হচ্ছে। কোনো একটা কারণে হঠাৎ করে এই যে আপনার আগস্ট মাসে, জুলাই আগস্ট মাসে কিন্তু সব স্ট্রাইক ঝামেলা, আমি যদি হঠাৎ করে লোকজন কমায় ফেলতাম বা কোনো কারণে কোর্সগুলো স্টপ করে ফেলতাম, বা কোভিডের সময় যদি আমরা ফিজিক্যাল ক্লাস থেকে রাইট টাইমে অনলাইনে জুমে না আসতে পারতাম, তাহলে যেটা চ্যালেঞ্জ হইতো, একবার যদি আমার একজন মানে স্যাটিসফাইড কাস্টমার, অর্থাৎ আমাদের একজন রেগুলার বিভিন্ন কোর্স করে এরকম একজন যদি আরেকটা ইনস্টিটিউটে চলে যায়, সেখান থেকে ব্যাক করানো ইজ ভেরি ডিফিকাল্ট। সো আপনাকে অলওয়েজ কস্ট কার্টেল টার্মটা না ইউজ করে আপনাকে করতে হবে কস্ট অপটিমাইজেশন। আমি আর বেশি কিছু এই থিওরিটিক্যাল আসপেক্ট বলছি না, কারণ আপনি হচ্ছে অলরেডি এই আসাদ আপনাদের সাথে আলাপ করেছে একটা সিম্পল থিওরি, বাট তারপরেও বলি একদম স্পেসিফিক থিওরি। সেটা হচ্ছে 100 টাকা সেল করলে যদি ওই কোম্পানির নেট প্রফিট 5% হয়, তাহলে 100 টাকা সেল করলে ওভারঅল নেট ওর্থ অফ দ্য অর্গানাইজেশন অ্যাডেড হয় 5 টাকা। তার মানে শেয়ার হোল্ডারদের রেভিনিউ অ্যাড হয় হচ্ছে 5 টাকা 100 টাকা বিক্রি করলে। হোয়ারাস আপনি যদি কস্ট অপটিমাইজ করতে পারেন,
আপনি 10 টাকা সেভ করলে 10 টাকাই বটম লাইনে হিট করে। বিষয়টা আরেকবার বোঝায় বলি, ধরেন একটা কোম্পানির নেট প্রফিট 3% বা 5%, তাহলে সে 100 টাকা জোর করে মার্কেটে সেল করলে তার বটম লাইন যে থাকে মাত্র 3 বা 5 টাকা। ওয়ারাস সে যদি একটা কস্ট অপটিমাইজেশনের এফোর্ট নেয় এবং সেখানে যদি 8 টাকা বা 60 টাকা বা 10 টাকা সেভিংস হয়, তাহলে এই টাকাটা সরাসরি বটম লাইনে অ্যাড হয়। এটা জানা জিনিস, আমার মনে হয় বেশি কিছু দরকার নেই। বাট আমাদের একটা জিনিস দেখতে হবে, এটা আপনারা দেখেন, এটা আমি আর বললাম না। আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেই জিনিসটা হচ্ছে কস্ট রিডাকশন করতে গেলে আমাদের, এটাও থিওরিটিক্যাল অ্যাসপেক্ট, তেমন কিছু বলছি না আমি, যেটা চলে যাব সেটা হচ্ছে গুড কস্ট এবং ব্যাড কস্ট। এইটা আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। কিছু কস্ট আছে গুড কস্ট, কিছু কিছু আছে ব্যাড কস্ট। এখন আপনারা বলেন তো আপনার অর্গানাইজেশন এক্সাম্পল, যে কোন কস্টগুলোকে আমরা গুড কস্ট বলতে পারি, কোন কস্টগুলোকে ব্যাড কস্ট বলতে পারি, বলেন প্লিজ। অলরেডি আপনারা অনেকগুলো সেশন করেছেন, কিছু আইডিয়া আছে, বলেন প্লিজ। যে কষ্ট অপরিহার্য করতেই হবে সেগুলো বুস্ট কস্ট, আর যেগুলোকে অ্যাভয়েড করা যাবে প্রোডাকশন, সেগুলো হলো ব্যাড কস্ট। মোটামুটি ঠিকই আছে, কনসেপ্টটা ঠিকই আছে, হ্যাঁ। মানে কাস্টমার ভ্যালু এডিশন যেটা করবে সেটা হলো গুড কস্ট, আর যে কস্টটা কাস্টমার ভ্যালু এডিশন করবে না সেটা ব্যাড কস্ট। দুটাই একটা একদম পারফেক্ট, দুইটা অ্যান্সারই ঠিক আছে। কারণ আলটিমেটলি আমার ব্যবসা টিকবে কি টিকবে না এটা ডিপেন্ড করে কাস্টমার, কাস্টমার ইজ দ্য কিং। সো গুড কস্ট হচ্ছে ক্রিয়েটিভ ভ্যালু ফর দ্য কাস্টমার, যেটা ক্রিয়েট ভ্যালু ফর দ্য কাস্টমার, মানে একটু আগে আমাদের ফারুক সাহেব যেটা বললেন, যে আপনি প্যাকেজিং, ধরেন আহ, খুব ভালো করলেন, এটা প্যাকেজিং এ খরচ করলেন, বা অনেক বেশি হচ্ছে সিএসআর করলেন, আননেসেসারি কিছু জিনিস করলেন, সেটা কিন্তু এট দ্য এন্ড অফ ডে কাস্টমারকে হিট করে না। মানে আমি একটা এক্সাম্পল বলি, আমি যে গ্রুপে লাস্ট ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, আমি ঢোকার পর একটা অ্যানালাইসিস করে দেখিয়েছিলাম যে আপনার আপনার কম্পিটিটররা কিন্তু এই লেভেলে সিএক্সও, মানে সিএক্সও কে রিক্রুট করে না। মানে ধরেন আমি বলতে চাচ্ছিলাম, অডিট টিমে ছিল 20 জন, ধরেন লেটস সে, এটা লাগে বাট এটাও ট্রু, অডিট টিমে 20 জন ছিল, এইচআর টিমে হয়তো 18 জন, তারপরে ফাইন্যান্স টিমে হয়তো আহ, অতীতে কোনো কারণে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রিক্রুট করা হয়েছে, তারা খুব বেশি পারফর্ম করছে না। সো ওভারঅল দেখেছিলাম যে রাফলি আপনার একটা সিগনিফিকেন্ট ফিক্সড কস্ট, যেটা হচ্ছে মানে আমি বলছি না যে ক্যাপেক্স মানে হচ্ছে মেশিন টেশিন কিনে নেই, মানে স্যালারিতেই একটা ফিক্সড এক্সপেন্ডিচার হয়ে আসছিল। তো আমার কোশ্চেন ছিল, আমি বলছিলাম যে আপনি যদি, এখানে একটা সহজ কথা বলে, আপনি যদি কেনার সময় জিততে না পারেন, খুব বাংলা কথা, তো আপনি অ্যাগ্রো বিজনেসে গেলেন, এটা ধরেন লাইটিং বিজনেস বা সুইচ সকেট বা অন্য কোনো ভালো মানে হিউজ মার্জিন, ম্যারিকোতে আমি দীর্ঘ সময় আমাদের কল্লোলের হচ্ছে ইয়ে ছিল, কল্লোল এখানে বোর্ডে ছিল এবং কল্লোলের ডিস্ট্রিবিউশন ছিল, আমি জানি ম্যারিকোর একটা পলিসি হচ্ছে তারা 60%-এর উপরে জিপি থাকলে সেই বিজনেসগুলো কন্টিনিউ করে। তারা অনেক বিজনেস অ্যাকুইজিশন করে, অনেক কিছু কিনে, বাট তারা 60% অথবা 55%-এর উপরের গ্রস প্রফিট এবং নেট প্রফিট যেগুলো 10-12% সেগুলোকে কন্টিনিউ করে, আদার ওয়াইজ তারা কন্টিনিউ করে না। এখন কোশ্চেন হচ্ছে যে আপনি অ্যাগ্রো বিজনেসে গেলেন যেখানে আপনার কম্পিটিটর একজন প্রান্তিক কৃষক, কারণ আপনি একটা মাছ তৈরি করছেন, একজন কৃষকও তার বাড়িতে মাছ তৈরি করছে, তাহলে এইখানে আপনি যদি একটা টপ ম্যানেজমেন্ট সিও তে আনেন, 5 লাখ টাকা স্যালারি দেন, আপনি যদি ব্র্যান্ডিং প্যাকেজিং বা অন্য জায়গায় বেশি নন ভ্যালুয়েডিং সার্ভিস অ্যাড করেন, ওয়ারাস মাছটা টেস্ট না হয়, অথবা মাছটা যদি প্রপারলি আপনি রাইট চ্যানেলে একদম তাজা মাছ হচ্ছে কাস্টমারের হাতে না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। সো ক্রিয়েট ভ্যালু ফর কাস্টমার ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ইজ দ্য নাম্বার ওয়ান গুড কস্ট। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে রিকোয়ার টু অ্যাচিভ অবজেক্টিভ, আপনার বিজনেস অবজেক্টিভের সাথে যা যায়। যেমন আমি তো বলতেই পারি, অনেক গ্রুপ দেখবেন হঠাৎ করে কিছু ব্যবসা ট্যাবসা করে কিছু টাকা হয়ে গেছে, বিপিএল এ স্পন্সরশিপ করছে, আমি কিছু গ্রুপ দেখছি ইন্ডিয়ান টিভিতে অ্যাড দিয়ে দিচ্ছে। সো একটা পর্যায়ে তারা কিন্তু এখন তাদের সার্ভাইভাল ঝামেলা হয়ে যাচ্ছে। অটোবি, অটোবি করতে হচ্ছে ফার্নিচারের ব্যবসা খুব ভালো, তারা হচ্ছে কুইক রেন্টালে যে, ধরেন আপনার হচ্ছে আরো অনেকগুলো গ্রুপের সাথে, বিশেষ করে এই যে আমাদের এই যে ইয়ের কি বলে ডোরিন টোরিন, এদের সাথে জয়েন্ট ভেঞ্চার যে, তারা একদম তাদের অবজেক্টিভ ছিল দে আর দ্য ফাইনেস্ট ফার্নিচার ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ। তাদের দেখেন ক্যাশ ফ্লোতে এবং তাদের পরবর্তীকালে কি হয়েছে হ্যাঁ আপনারা জানেন তো। আপনার বিজনেস অবজেক্টিভ ডাইলিউট করে আপনি কিন্তু যেটা হবে,
সেটা আপনি করতে পারবেন না। আপনার অবজেক্টিভের সাথে যা যা যাবে সেটাই আপনার গুড কস্ট। তার মানে আমি কিন্তু একটা কমন থিওরি দিলাম, এই স্লাইড নিয়েই কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার অর্গানাইজেশনে কোনগুলো কাস্টমারকে ভ্যালিডেশন করে, কোনগুলো আপনার ওভারঅল গোল অবজেক্টিভের। গতকালকে আমি একটা বাজেটিং এর ক্লাস নিয়েছিলাম, ওইটা ভিডিওটা কস্ট সেশনে আপনাদেরকে শেয়ার করব। আপনারা দেখেন ওইখানে কিন্তু আমি দেখিয়েছি যে আপনার ভিশন এবং মিশনের সাথে যেটা অ্যালাইন্ড ওইটা আপনার হচ্ছে অবজেক্টিভে যাবে এবং ওইটাতে কস্ট করতে হবে। আর একটা গুড কস্ট হচ্ছে কন্ট্রিবিউট টু বিজনেস সাকসেস। বিজনেস সাকসেস আনার জন্য যেসব কস্ট আসে এটাই হচ্ছে গুড কস্ট। এমপ্লয়ীদেরকে হ্যাপি করা কিন্তু বিজনেস সাকসেসের একটা ইয়ে। এমপ্লয়ীদেরকে যদি আপনি সিএসআর বলে না, আমি সিএসআর মানে হচ্ছে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিস। তার মানে আমি বহুত নাম টাম কামাই, বিভিন্ন জায়গায় দান খয়রাত করি, বাট আমার এমপ্লয়ির হয়তো অসুস্থ, তাকে আমি হসপিটালাইজেশন ইন্স্যুরেন্সটা নাই, তাকে কিছু করছি না। সো মানে ভলান্টারি অ্যাক্টিভিটিস, সিএসআর শুড বি স্টার্ট ফ্রম ইওর ওন হোম। অর্থাৎ আপনি আগে আপনার এমপ্লয়ি, আপনার ফ্যাক্টরি ওয়ার্কারদের হেলথ, বেসিক যে নিড ফুড, এগুলো দেন। এগুলো দিয়ে যদি আপনি ওদেরকে হ্যাপি করতে পারেন তাহলে আপনার বিজনেস অটোমেটিকলি হ্যাপি হবে। সো কন্ট্রিবিউশন করতে হবে এমন, মানে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন গুড কজ, যেটা আপনার বিজনেস সাকসেসের একটা ফ্যাক্টর। আর একটা কি হতে পারে, প্রোডাকশন কস্ট অ্যান্ড সার্ভিস অ্যাক্টিভিটিস। প্রোডাকশন অ্যান্ড সার্ভিস অ্যাক্টিভিটিস, প্রোডাকশন যাতে করে ভালো হয় এটা আপনার খুবই জরুরি। আচ্ছা, ব্যাড কস্ট কোনগুলো? ব্যাড কস্ট হচ্ছে ডোন্ট সার্ভ দ্য কাস্টমার। কাস্টমারের এখানে কোনো ম্যাটার করে না, আপনার খামখেয়ালি হলো, আপনি কিছু টাকা হয়েছে আপনি মনে করেন যে আননেসেসারি কিছু আপনার ব্র্যান্ডিং করলেন, বিভিন্ন জায়গায় স্পন্সরশিপ করলেন, নন ভ্যালু এডিং বেশ কিছু কাজ করলেন, যেটা হচ্ছে আপনার লং টার্মে মানে ভালো ভালো রেজাল্ট দেয় না। তারপরে যে নট অ্যালাইন্ড উইথ দ্য অবজেক্টিভ, আপনার এই যে অবজেক্টিভের বাইরে, অবজেক্টিভে অ্যালাইন্ডের বাইরে যত অ্যাক্টিভিটিস, এগুলো কিন্তু আপনার ভালো রেজাল্ট দিবে না। হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে ডিস্ট্রয় ভ্যালু, মানে ওয়েস্ট রিসোর্সেস এবং ওয়েস্টেজ রিসোর্সেস ভ্যালু ডিস্ট্রয় করে। যেমন আপনি যদি বসুন্ধরার কথা বলেন, বসুন্ধরার নাম আসলে আপনার কাছে মনে হবে যে তারা একটা ওয়ান কাইন্ড অফ, মানে বিজনেসের ভিতরে একটা মাফিয়া মডেল টাইপ আছে। তো এই কারণে কিন্তু তাদের অলওয়েজ কাস্টমার ইজ নট হ্যাপি। তাদের যারা ল্যান্ড কিনে, কত পার্সেন্ট ল্যান্ডের তারা বুঝে দিতে পারছে। হ্যাঁ, তাদের প্রোডাক্ট, হ্যাঁ, আপনার প্রাণের, আমি ঢাকা চেম্বারে আমাদের খুব অ্যাক্টিভ বা বিভিন্ন জায়গায় আসে এহসান খান সাহেব, আমি পাবলিকলি বলতে পারি কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট ইজ ভেরি কোশ্চেনেবল। কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট কোশ্চেনেবল নিয়ে আপনি কিন্তু ইজ ভেরি চ্যালেঞ্জিং। হ্যাঁ, এবং আপনি যদি আপনার ইমেজটাকে যদি মাফিয়া টাফিয়া টাইপ নিয়ে যান তাহলে হবে না, তাহলে ডিস্ট্রয় দ্য ভ্যালু। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ইম্পর্টেন্ট যে আপনি এমন কিছু অ্যাক্টিভিটিস করলেন, হ্যাঁ, বিপিএল করলেন, এই করলেন সেই করলেন, বহুত কিছু করতেছেন, কিন্তু যেটা আপনার আসলে কাস্টমারকে আপনার হচ্ছে কোনো রকম বেনিফিট দিচ্ছে না, আপনার স্টেক হোল্ডারদেরকে হ্যাপি করছে না, এবং আপনার অবজেক্টিভের সাথে অ্যালাইন না, এটা লং টার্মে আপনার ভ্যালু ডিস্ট্রয় করবে। এবং রিওয়ার্ক, এটাকে বলে কস্ট অফ কোয়ালিটি। রিওয়ার্ক, এক্সপেক্টেড ডিফেক্ট অ্যান্ড লসেস, এইটা আপনার, আমার আরেকটা ভিডিও আছে আমি একটু পরে আপনাদেরকে ক্লাস শেষে দিব। সেটা হচ্ছে খেয়াল করবেন, এটা যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করেছেন, বা এই যে একজন বোধহয় আছেন আমাদের কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, অলরেডি এখানে একজন আছে, উনি জানেন আমাদের চার ধরনের কস্ট আসে। একটাকে বলা হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট, মানে আপনি শুরুতেই দেখবেন যে আর&ডি ভালো করবেন, যাতে করে কোনো রকম ঝামেলার জনক প্রোডাক্ট করবেন না। দেন হচ্ছে ইন্টারনাল চেক, তারপরে হচ্ছে যে ফাইনালি হচ্ছে কোয়ালিটি চেক, এবং দেন এক্সটার্নাল কস্ট। মানে আমি বুঝাই, ধরেন আপনি একটা প্রোডাক্ট করবেন, এই প্রোডাক্টের প্রোটোটাইপ বলে, প্রোটোটাইপ বা এই প্রোডাক্টটার হচ্ছে যে কোয়ালিটি আগে থেকে আর&ডি করে এনশিওর করেন। আচ্ছা, আর&ডি করে ভালো প্রোডাক্ট আনলেন, তারপর আপনি প্রতি ব্যাচ থেকে কিছু প্রোডাক্ট নিয়ে চেক করেন। আমরা সুপারস্টার গ্রুপের যে লাইটিং গুলো আমরা দেখতাম 40,000 ঘন্টা চলে কিনা, এটা জ্বালানোর জন্য আমরা কিন্তু জ্বালিয়ে রাখতাম, বা সরি 40,000 ঘন্টা না, সাম কত ঘন্টার জন্য একটা টেস্ট ছিল। আর একটা ছিল সুইচ, সুইচ সকেট অন অফ করতে থাকে, মানে 40,000 বাস একটা সুইচ সকেট সুইচ অন অফ করলে যদি ওইটা নষ্ট না হয় তাহলে বুঝতে পারি এটা কোয়ালিটি। তা আমি 1,000-এর একটা ব্যাচ থেকে দুইটা সুইচ সকেট নিয়ে যদি চেক করে দেখি অন অফ 40,000 বার করলে এটা নষ্ট হচ্ছে না, সো উই শিওর যে মার্কেটে যে এটা ডিফেক্ট করবে না। ফ্যানটা অনেক সময় ভেঙে পড়ে, আমি শুরুর দিকে দেখেছি যে কিছু কিছু বাংলাদেশি ফ্যানের ভেঙে পড়ে। আমরা তখন কি করছিলাম, ফ্যানের যে ভিতরে যে আপনার রোটর স্টেটরের যে ইয়েটা থাকে, মানে যেটা হচ্ছে ফ্যান ঘুরে ওটা একটা ডান্ডা বা যেটাকে রড থাকে, ওটার ভিতরে একটা সেফটি লক আমরা দিয়েছি, এডিশনাল একটা তার দিয়ে সেফটি লক করছি, বাট কোনো কারণে চলতে চলতে যাতে করে এটা খুলে মাথায় না পড়ে। সো এই ধরনের কাজগুলো যখন বেশি বেশি করবেন তখন এক্সটার্নাল ফেলিয়ার হবে না। অর্থাৎ একটা ফ্যান যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, পাবলিক প্লেসে বা যে কোনো বাসা বাড়িতে ভেঙে পড়ে,
ওই রডটা, এবং তাতে করে আহত হয়, তাহলে কিন্তু হিউজলি আপনার রেপুটেশনাল রিস্ক হবে, একটা কোল্যাটারাল ড্যামেজ তৈরি হবে, যাতে করে আপনি কিন্তু ব্যবসা করা ভবিষ্যতে কঠিন হবে। সো আপনি যত বেশি ইন্টারনালি ডিফেক্ট ফ্রি কোয়ালিটি প্রোডাক্ট করবার দিকে ফোকাস হবেন, তত ভালো। রেদার আপনি এইটাকে মার্কেটে নষ্ট হলো এনে ওয়ারেন্টি দিচ্ছেন, গ্যারান্টি, মানুষ ধরেই নিবে যে এই লোকের 10টা প্রোডাক্ট কিনলে 3টা ডিফেক্টিভ হয়। এইরকম রিওয়ার্কের কস্টটাকে ব্যাড কস্ট বলা হয়। সো গুড কস্ট এবং ব্যাড কস্টের ইয়েটা কি বোঝা গেল ভাই? এখন কোনো কোশ্চেন আছে এখানে? জি স্যার, জি স্যার। এইটাই কিন্তু মানে আহামরি কিন্তু আমি নতুন কিছু আপনাদের শিখাইতে পারবো না, হ্যাঁ। আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আসলে, আচ্ছা আরেকটা, আপনাকে আরেকটা চমৎকার একটা জিনিস একটু দেখাইতে পারি কিনা, 1 মিনিট আমাকে অ্যালাউ করেন, আমি এটাকে, জাস্ট এ মিনিট, আমি এটার সঙ্গে সঙ্গে একটা, এটা এই মডেলটা আজকে আমি তাড়াহুড়ো করবো না, কারণ এইখানেই সব আছে। এই আপনারা একটা বই পেয়েছেন, ওই বইটা ইজ ভেরি এলিমেন্টারি লেভেলে, বাট এখানে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা পড়বেন, নেক্সট ক্লাসে আমার কোশ্চেন করবেন। এইখানে সবগুলো মডেল আছে, সবগুলো মডেল আপনার কস্ট কাটলের, যেটাকে আমরা কস্ট অপটিমাইজেশন বলছি, জিরো বেস ডিজাইন থেকে শুরু করে সবকিছু এখানে আছে। সো আলটিমেটলি কিভাবে করবেন সেটা অবজেক্টিভ, কিন্তু ফাইনালি এখানে রেজাল্ট আছে। তো আমি এইটার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে হোপফুলি আপনাদের খুব কাজে দিবে। আমি একটা জিনিস দেখাই, জাস্ট অ্যালাউ মি ওয়ান ওয়ান মোর মিনিট, হ্যাঁ। আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই। সোফার যেটা বললাম, কোনো কোশ্চেন আছে ভাই আপনাদের? গুড কস্ট ব্যাড কস্ট বা যেটা বললাম এখান থেকে? অনেক সুন্দর লাগছে স্যার, ওকে ওকে। স্যার জি এরকম জি করে পাইনি স্যার। জি জি জি, না এটা আমরা, এই জন্য আমি কিন্তু, ধরেন আপনাদের মানে আসাদ সাহেব ক্লাস নিয়েছেন, বাট আমি কিন্তু আরেকটা সেশন আপনাদেরকে বাড়িয়ে দিলাম, হ্যাঁ। এবং আমার কোনো আসলে এখানে পড়ানোর সময় থ্যাংক বা ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। কাউকে নলেজ শেয়ার করার সময় আসলে কম দিতে পারি না, তো এটা একটা বড় সমস্যা। এই কারণে আমি সবগুলো ক্লাসেই দেখবেন, কারণ আমার কোশ্চেন হচ্ছে যে আমাদের ক্লাসে জয়েন করে যদি আপনি ফার্দার কোনো একটু যদি নলেজ এনরিচ না হয়, তাহলে সেইটা আসলে এইটার, এই কোর্সের একটা বড় ব্যর্থতা। আচ্ছা দেখেন, আমি আপনাদেরকে একটা চমৎকার জিনিস দেখাই, এটা একটা মানে বলতে পারেন যে বেস্ট লার্নিং অফ দ্য ইয়ার হইতে পারে, হ্যাঁ। ধরেন সিম্পল একটা জিনিস বলি, হ্যাঁ, যে আপনারা খেয়াল করেন যে যে কোনো প্রোডাক্ট, হ্যাঁ, এইটা দেখেন তো, এই এই পিকচারটা কি, কেউ এলাবোরেট করতে পারবেন, এটা ব্যাখ্যা করতে পারবেন? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস পিকচার, এটা কি কেউ বলতে পারবেন? স্যার প্রযুক্তি মানে কোন প্রোডাক্টের ক্ষেত্রে প্রযুক্তি কত দূর আগায় গেছে স্যার? আচ্ছা আমি, হ্যাঁ আপনি ধরেছেন, বাট আর একটু সুন্দর করে বলি। সেটা হচ্ছে খেয়াল করবেন যে এই পাশে হচ্ছে ইয়ার সিন্স প্রোডাক্ট, এই যে এটা হচ্ছে ইয়ার 0 থেকে 120 বছর, আর এদিকে আছে হচ্ছে পার্সেন্টেজ অফ পার্সেন্টেজ পেনিট্রেশন ইন ইউএস মার্কেট। বাংলাদেশের ডেটা তো অত পাওয়া যায় না, ইউএস মার্কেটে এটা একদম, ওদের হচ্ছে কমোডিটি গুলোর খুব বেশি, মানে সেন্সাস খুব ভালো, মানে ওদের ইয়েগুলো খুব ভালো, এই জন্য দেখা যায়, খেয়াল করেন যে আপনার এটা যদি 25% হাউস হোল্ড, এটা মানে 25% হাউস হোল্ড, এইচ মানে হাউস হোল্ড, হাউস হোল্ড মানে কি বুঝেন, কত বাসায় ঢুকছে, মানে ইউএস এর যদি 100 জন লোক থাকে, 25টা ফ্যামিলিতে পৌঁছে গেছে কয় বছরে। দেখেন এইটা কি, এইটা হচ্ছে এরোপ্লেন, মানে যে এরোপ্লেন আবিষ্কার হওয়ার পরে তাদের 65 বছর 70 বছর লাগছে, যে ইউএস এর যত 100 জন লোক যদি থাকে, 25 ভাগ লোক এরোপ্লেনে একবার উঠেছে, এরকম হতে সময় লেগেছে 65 বছর। তারপরে এটা হচ্ছে টেলিফোন, টেলিফোনে লেগেছে হচ্ছে কত বছর, টেলিফোনে লেগেছে 25% কাভার করতে প্রায় 40 বছর। আচ্ছা, অটোমোবাইল মানে গাড়ি আপনার লেগেছে হচ্ছে 65 70 বছর, একই রকম 62 60 বছর। তার মানে ইউএস এর 25% লোক গাড়ি ইউজ করছে হচ্ছে কত বছর, গাড়ির আবিষ্কারের হচ্ছে 65 বছর পরে। আচ্ছা টিভি খেয়াল করেন, টিভি হচ্ছে কত, 20 22 বছর পরে। টিভি আবিষ্কার করার ইউএস ইকোনমিতে, আমাদের মতো ইকোনমি না, অনেক উন্নত ইকোনমি ইউএসএ, ইউএসএ তে আপনার 22 বছরে ওদের 25% লোক টিভি ইউজ করছে প্রথম, মানে ইনভেনশন থেকে আপনার 22 বছরের মাথায়। কম্পিউটার কম্পিউটার 15 বছর, দেখেন কম্পিউটার পিসি আবিষ্কার হওয়ার মাত্র 15 বছরের মাথায় 25% লোক পিসি ইউজ করছে, মানে পিসি মানে আমাদের যে ল্যাপটপ ডেস্কটপ এগুলো। আচ্ছা দেখেন, এবার আসেন ঘটনা, যে এইটা হচ্ছে ইন্টারনেট, ইন্টারনেট মাত্র কত, ধরেন 1 2 3 4 5 বছরের ভিতরেই ইউএস ইকোনমির 25% লোক আপনার কি করে ফেলছে,
তারা ইন্টারনেট ইউজ করছে, এবং এটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন এবং ইন্টারনেট পেনিট্রেশন ইজ মাস্ট মোর ফাস্টার দেন টিভি, ইলেকট্রিসিটি, এরোপ্লেন, টেলিফোন, অটোমোবাইল। এটার কারণটা কি, কে বলতে পারবেন? বলেন তো এটার কারণটা কি। এবার মনে হয় বুঝতে পারছেন ঘটনাটা? এই পিকচারটা কি ক্লিয়ার সবার কাছে? স্যার, সবার হাতে হাতে যখন চলে আসে, সামনে দেখে, সবাই তখন আগ্রহ হয়ে জিনিসটা কাজ করে স্যার। মানে এটা দিয়ে বোঝা যায় যে এখনকার সবকিছুই ফাস্ট। একটা আগে প্রোডাক্ট লাইফ সাইকেল বলে একটা কথা আছে না? প্রোডাক্ট লাইফ সাইকেল তো আপনারা চিনেন, যে একটা প্রোডাক্ট শুরু হয়, প্রথমে হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেজ, তারপর আস্তে আস্তে গ্রো করে, তারপরে এখানে একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকে, ম্যাচুরিটি পিরিয়ডের পরে আস্তে আস্তে ডিক্লাইন হয় এবং পরবর্তীকালে জিরো হয়ে যায়, আবার একটা প্রোডাক্ট শুরু হয়। এখন দেখেন তো, আইফোনের একটা মডেলের শেলফ লাইফ 1 বছর। প্রতি বছর সেপ্টেম্বর মাসে নতুন নতুন মডেলের আইফোন দিচ্ছে, তার মানে একটা আইফোন তৈরি করার থেকে ওটা শেলফ লাইফ 1 বছর। ফিচার ফোন মাত্র কত বছর চলছে দেখেন তো, ফিচার ফোন বন্ধ হয়ে চলে আসছে হচ্ছে স্মার্টফোন, এবং ফিচার ফোন অলমোস্ট গন। একটা মার্কেট আছে, বাট তো তার মানে মানুষ আগের থেকে তাদের ফাস্টেস্ট। তো এই সময় এসে কস্ট অপটিমাইজেশন এবং বিজনেস না বুঝে বিজনেস করলে মহা বিপদ। এটার কারণটা আমি এখনই দেখাবো। আপনারা এইখানে কি লিখছি দেখেন, সাম কোম্পানিজ আর মোর ইন নিড অফ এ স্ট্র্যাটেজি দেন আদার্স। এই যে আমি একটা যে কস্ট অপটিমাইজেশন স্ট্র্যাটেজি নিলাম, এটা কেন নিতে হবে এইখান থেকে বুঝতে পারবেন। ধরেন আমি অল মার্কেট যে কোনো একটা প্রোডাক্ট, আপনারা বলেন তো, আপনারা এখানে যারা আছেন, হ্যাঁ, তাদের কোম্পানির একটা প্রোডাক্টের কথা একটু বলেন তো, এনি প্রোডাক্ট, যে আপনার কি কোন প্রোডাক্টের এক্সাম্পল দেখতে চান, যে এটা আমি একটা মার্কেট রিসার্চ করবো এখন, মানে কস্ট অপটিমাইজেশন লাগবে নাকি দুইটা স্ট্র্যাটেজি, দুইটা, একটা হচ্ছে কস্ট অপটিমাইজেশন একটু আগে যে আমরা পড়ছি, আর একটাকে বলে ডিফারেন্সিয়েশন। মানে আচ্ছা, কোনো কোনো রিয়েল এস্টেট মার্কেটে যদি আমি দেখতে চাই, রিয়েল এস্টেট। আচ্ছা, রিয়েল এস্টেটেও আবার ভাগ করেন, রিয়েল এস্টেটের ভিতরে কমার্শিয়াল অথবা রেসিডেন্সিয়াল, আপনি বলেন কোনটা। রেসিডেন্সিয়াল, ওকে, কমার্শিয়াল তো খুব ওকে, বেশি হয় না। ওকে, ওকে, আচ্ছা দেখেন, এখন দেখেন, উনি খুব ভালো বলছে রেসিডেন্সিয়াল। তাহলে বাংলাদেশের কনটেক্সটে প্রথম রিয়েল এস্টেট কোম্পানি হিসেবে আমরা সবাই চিনি কনকর্ডকে। তারা হচ্ছে রাষ্ট্রীয় অনেক বড় বড় প্রতিষ্ঠানে কাজ করেছে, এই যেমন সাভার স্মৃতিসৌধ থেকে এগুলো, হ্যাঁ। তো তারাই প্রথম কিন্তু করেছে। এরপরে আমি যে গ্রুপের ইয়ে ছিলাম, আপনার হেড অফ ফাইন্যান্স ছিলাম, জিএম ফাইন্যান্স ছিলাম, শান্তা, ওদের মেট্রো হোম নামে একটা কোম্পানি করে, পরে শান্তা। এখন দেখেন, কনকর্ড, অ্যাসেট, শান্তা, এদের সাথে আমি ওনার এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। প্রথম হচ্ছে, আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, উনি রিয়েল এস্টেট কোম্পানি, সেই কোম্পানির কি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা। ধরেন আমি একটা সিম্পল জিনিস বলি, আপনি একটা রিয়েল এস্টেটের অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনি এটা কি ধরেন, সবাই তো অলমোস্ট লোকেশন ছাড়া আর সব কমন। ধরেন লোকেশন যদি আপনি মিরপুরে কেনেন, ওই মিরপুরের অ্যাপার্টমেন্টের দাম আর হচ্ছে গুলশানের অ্যাপার্টমেন্টের দামের ভিতরে রাফলি লোকেশনের কারণে প্রাইস ভেরিয়েন্স সবচেয়ে বেশি হবে, আর কোয়ালিটিতে ডেফিনেটলি ছোট ফ্ল্যাট হলে একটু কম হবে। সো আপনাকে কোশ্চেন করতে হবে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব সেটার কি কোনো এক্সট্রা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা। এখানে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ প্রসঙ্গে আপনাদেরকে বুঝাই। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে, যেমন ধরেন বিকাশ, বিকাশ যখন প্রথম শুরু করে তাদের কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল কি ছিল না, কেউ একজন বলেন তো। বিকাশ যে ছিল, ওদের কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল শুরুতে? না, বিকাশের ছিল না। ছিল, ছিল, ছিল। ছিল। ছিল মানে কি, ছিল স্যার, বিকাশ কেউ ছাড়া কোনো কম্পিটিটর ছিল না। কম্পিটিটর ছিল না। বিকাশ যা আনছে, বিকাশ যখন হ্যাঁ, শুরু করছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল। একদম, হ্যাঁ, ইয়েস। আর একটা কোম্পানির কথা বলি, প্রথম যখন গ্রামীণ ফোন আসে, ধরেন 96-97 সালে, তারা পল্লী ফোন নামে গ্রামে গঞ্জে ফোন দিছে, তাদের কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ তখন ছিল? ছিল। কারণ তারা ছিল মনোপলি, খেয়াল করেন। কারণ এই কারণে আপনার গ্রামীণ ফোন যখন প্রথম প্রথম পার ইউনিট কল চার্জ করতো প্রায় হচ্ছে 25 টাকা বা 30 টাকা লেভেলে। যখনই বাংলা লিংক আসছে, যখনই ওয়ারির আসছে, তখন এটা 1.5 টাকা লেভেলে, 1 টাকা 25 পয়সা লেভেলে, 1 টাকা লেভেলে চলে আসছে। সো শুরুতে যদি কেউ ব্যবসা করে একা হয়, তাহলে সেটাকে বলা হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। যদি এটা থাকে, তাহলে এখানে একটা বিষয়, যদি না থাকে, ধরেন আপনি যদি এখন, কেউ যদি একটা মুদি দোকান করেন, ধরেন আপনি মুদি দোকান করলেন, আপনার পাড়া মহল্লায় মুদি দোকান আছে, আপনি খেয়াল করে থাকবেন স্বপ্ন, আগোরা, নন্দন, পিকিউএস, এরকম বিভিন্ন নামের ব্র্যান্ড আছে। তারা কেউই খুব বেশি প্রফিট করতে পারে নাই, বা তারা ব্রেক ইভেন আসতে অনেক সময় লাগছে। কারণটা কি বলেন তো দেখি, এটা বলতে পারবেন, বলেন। তাদের কি কোনো ইউনিক অ্যাডভান্টেজ ছিল? তারা কি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল, যে আপনার 1 কেজি চাল এমন কিছু দিব যাতে করে
নর্মালি দোকানে এটার দাম যদি হয় 70 টাকা, আমি এটা 140 টাকায় কিনবো। চালের এরকম কোনো ভ্যারিয়েন্ট করা সম্ভব? এরকম কোনো কম্পিটিটিভ অ্যাডভান্স সম্ভব বলেন? না, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল না। আচ্ছা, তাহলে কম্পিটিটিভ অ্যাডভান্স যদি না থাকে এরকম প্রোডাক্ট, তাহলে আপনাকে প্রথমত এই যে দেখেন অপারেশনাল ইফেক্টিভনেস, ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি, তার মানে আপনি যে কোনো প্রোডাক্ট আজকে যদি ব্যবসা শুরু করেন, সিম্পল এই ফর্মুলা সব প্রোডাক্টের ক্ষেত্রে খাটবে। যদি এটা কেউ আমাকে রং প্রমাণ করতে পারেন, আপনার কোর্স ফি থেকে বরং আমি 1 লাখ টাকা দিতে রাজি আছি। এই মডেলটা চেক করবেন, যে কোনো একটা প্রোডাক্ট আনবেন, প্রথম কোশ্চেন করবেন যে এই প্রোডাক্টটা কি নর্মাল জেনেরিক প্রোডাক্ট নাকি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। সো ডেফিনেটলি হচ্ছে যে এই সেইটা আপনার উপর ডিপেন্ড করবে। সো যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না থাকে, এরকম প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে চান, যেমন যদি এখন আপনি আগরা, নন্দন, এদের সাথে কম্পিটিশন যেতে চান, তাহলে ডেফিনেটলি আপনাকে প্রফিট করতে গেলে এমন একটা মেকানিজম সেট করতে হবে যে এমন জায়গায় লোকেশন নেবেন যেই লোকেশনের ভাড়ার সাথে খুব হাই হবে না, ডেকোরেশন খুব স্ট্যান্ডার্ড করবেন, প্রোডাক্টগুলো রাখবেন, এমপ্লয়ি রাখবেন, প্রোডাক্ট জন্য ভালো সার্ভিস হয়, কিন্তু এমন না যে আপনি একটা সিও নিয়ে আসলেন ইন্ডিয়া শ্রীলঙ্কা থেকে, যেটা এগোরা বা রহিমা, আমি রহিম আফরোজে অল্প সময় কাজ করেছি। রহিম আফরোজের হচ্ছে যে স্ট্র্যাটেজির বড় ভুল ছিল, এটা বলাই যায় এখন, তারা হচ্ছে জেনেরিক প্রোডাক্ট নিয়ে কাজ করছে কিন্তু কস্ট করছে হেভি হাই। তার মানে আগোরার মতো কোম্পানিতে হয়তো 15 লাখ টাকা দিয়ে সিও আনছে শ্রীলঙ্কান, হ্যাঁ, তো আগোরা তো কিন্তু ওই রকম কস্ট কাভার করতে পারবে না, কারণ আগোরাতে যে আপনি এসি বাতাস খেয়ে শপিং করবেন, এটা দিনের পর দিন কিন্তু অন্যদের থেকে 30% কস্ট ওভার চার্জ করে আপনি পারবেন না। যে লাক্স সাবান বাইরে 70 টাকা বিক্রি হয়, আগরাতে ভ্যাট দেওয়ার পরে 72 টাকা পর্যন্ত আপনি হয়তো কিনতে পারবেন বা 74 কিনতে পারবেন, কিন্তু যদি 100 টাকা হয় কিনতে পারবেন না। আর ওরা 100 টাকা না করলে প্রফিট হয় না, কারণ তাদের হচ্ছে অপারেশনের খরচ খুব বেশি। আমাদের দেশের ব্যাংকগুলো ফেল করে কেন জানেন? ব্যাংকের স্প্রেড বলে একটা কথা আছে, আপনারা জানেন স্প্রেড মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ স্প্রেড? বলেন তো স্প্রেড মানে কি? খুবই কমন টার্ম, স্প্রেড। স্প্রেড মানে হচ্ছে আপনি যে টাকায় মানুষকে টাকা জমা রাখেন, অর্থাৎ আপনি কি পোর্টফোলিও, আপনি ব্যাংকে যখন টাকা জমা রাখেন, তাহলে সেভিংস অ্যাকাউন্টে টাকা দেয়, কারেন্ট অ্যাকাউন্টে দেয়, এফডিআর করেন, এগুলো করেন, তাহলে এটা আপনার হচ্ছে লেন্ডিং খরচ, এটা আপনি হচ্ছে সরি, এটা হচ্ছে বড়োয়িং। আপনি টাকা নিচ্ছেন, এটা একটা খরচ। তো ধরেন একটা বড়োয়িং খরচ খরচ যদি 6% হয়, তাহলে মাঝে গভর্নমেন্ট ফিক্স করে দিছিল যে আপনি যদি সর্বোচ্চ এফডিআর টেফডিআর করলে 6% প্রফিট দিতে পারবেন, মানে ইন্টারেস্ট বা প্রফিট 6% দিবেন, আর আপনি লোন দিতে গেলে 9% দিবেন। যখনই গভর্নমেন্ট ফিক্স করে দিল 9 এবং 6, তখন স্প্রেড হয়ে গেল 3%। তো বাংলাদেশের ব্যাংকগুলো তাদের সিওদের যে 20-25 লাখ টাকা স্যালারি দেয়, তাদের হেড অফিসগুলো কিনে হচ্ছে খুব 25-30 হাজার টাকা স্কোয়ার ফিট, গুলশানে দেখেন 30-40-50, কনকর্ড বা শান্তার অ্যাপার্টমেন্ট ওই কমার্শিয়াল স্পেসগুলো 60-70-1 লাখ টাকায় স্কোয়ার ফিট বিক্রি হয়। সেটা করতে যে আপনার স্প্রেড যদি 3%-এ কাভার করতে পারে না, ব্যাংকগুলো সিক হয়ে যায়। তার মানে সারা পৃথিবীতে ব্যাংক কিন্তু স্প্রেড নিয়ে চলে কত, 1.5-2%, মানে তাদের লেন্ডিং এবং বড়োয়িং, যে টাকায় সে ডিপোজিট রাখে সেটার রেট এবং যে টাকায় লোন দেয়, এটার ডিফারেন্স হবে 1 থেকে 1.5%। বাংলাদেশের অ্যাভারেজ আপনার কারেন্ট অ্যাকাউন্টে টাকা লাগলে 1 টাকাও দিতে হয় না, বরং আপনি ওগুলো সার্ভিস চার্জ কাটেন বা বিভিন্ন টাকা পয়সা কাটেন, ভ্যাট ট্যাট হাবিজাবি কাটেন। আর হচ্ছে যে সেভিংস অ্যাকাউন্টে নমিনাল একটা অ্যামাউন্ট দেয়, এফডিআর দেয়। ওভারঅল অ্যাভারেজ কস্ট অফ ইওর বড়োয়িং লেস মাইনাস ইওর কস্ট অফ লেন্ডিং, মানে এই দুটার ডিফারেন্সটাকে বলে স্প্রেড। বাংলাদেশের ব্যাংকগুলোর স্প্রেড 6-7-5%, এটা টু হাই। এটার কারণ হচ্ছে মাথা মোটা প্রশাসন। আপনারা কি আমার সাথে এগ্রি করলেন নাকি ডিসএগ্রি করলেন? স্যার এগ্রি করলাম স্যার। এগ্রি। কারণ এইখানে কিন্তু এমন কিছু প্রোডাক্ট নেই, সবাই ডিপোজিট রাখে এফডিআর, সবাই দেয় লোন, সবাই এলসি ওপেন করে, সবাই আপনাকে টাকা দেয়। তাহলে এখানে ইফিসিয়েন্সি না আনতে পারলে ব্যাংকগুলো সিক হবে, এটি স্বাভাবিক। এখানে আপনার ইফিসিয়েন্সি আনতে হবে। আপনি 1 লাখ টাকা স্কোয়ার ফিট দোকান ব্যাংক কিনে আপনি সেখানে করতে পারবেন না। আমার মনে আছে যে প্রিমিয়ার ব্যাংকের ইকবাল সাহেবের একটা ইয়ে ছিল, আপনার গুলশান অ্যাভিনিউতে নিজের একটা বিল্ডিং ছিল, ওইখানে নিজের বিল্ডিং নিজে ভাড়া দিছে 350 টাকা স্কোয়ার ফিট। তাহলে 350 টাকা করে স্কোয়ার ফিট, প্রিমিয়ার ব্যাংক ইন গুলশান অ্যাভিনিউ, 350 টাকা স্কোয়ার ফিট নিয়ে একটা ব্যাংকের কত স্পেস লাগে তাদের? যদি কর্পোরেট ব্রাঞ্চ হয়, এডি ব্রাঞ্চ হয়, এডি মানে মানে যেটা ফরেন এক্সচেঞ্জ করতে পারে, এরকম ব্রাঞ্চে প্রায় 10, 8, 10, 20 হাজার স্কোয়ার ফিট ভাড়া নেয়। 350 টাকা করে পোষাবে ভাই কোনোভাবে বলেন? 50 টাকা, 30 টাকা, 40 টাকার উপরে কি আপনার পোষাবে? পোষাবে না তো। তো যাই হোক, সিওর স্যালারি যদি হয় 30-35 লাখ টাকা, তার যদি বোনাস হয়
10টা 20টা, এটা হবে না। সো যে ব্যবসা যেরকম সেইভাবে করতে হবে, সিম্পল। আমি একটু হয়তো আপনাদেরকে এক ক্লাস বাড়িয়ে 2টা বোনাস দিছে দেখে একটু এগুলো বোঝানোর চেষ্টা করলাম যে আপনার মাথায় থাকতে হবে যে কোন জায়গায় কোনটা কস্ট, গুড কস্ট, কোনটা ব্যাড কস্ট। আচ্ছা, তাহলে এটা আমরা শিখলাম যেসব জায়গায় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নাই সেখানের স্ট্র্যাটেজি হচ্ছে কস্ট অপটিমাইজেশন, এই যে ইফিসিয়েন্সি এফিসিয়েন্সি এফিসিয়েন্সি। কিন্তু যদি এমন হয় যে কস্ট অ্যাডভান্টেজ আছে, মানে গ্রামীণ ফোন, তাহলে গ্রামীণ ফোন যখন সিঙ্গেল ফার্ম ছিল, খেয়াল করেন, গ্রামীণ ফোন যতদিন পর্যন্ত সিঙ্গেল ফার্ম ছিল তখন তার একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ছিল এবং সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম ছিল। অথবা বিকাশ যখন ছিল একা, যখন রকেট অথবা নগদ আসে নাই তখন পর্যন্ত কিন্তু বিকাশ একা ছিল। সো দেয়ার ইজ এ, ইফ দেয়ার ইজ এ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ এবং সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম হয়, তখন কিন্তু যদি আপনি হন তাহলে আপনাকে কিছু করতে হবে না, আপনি ম্যানেজ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। অর্থাৎ বিকাশ যতদিন পর্যন্ত একা ছিল বা যতদিন পর্যন্ত গ্রামীণ ফোন একা ছিল ততদিন পর্যন্ত যদি সে 20-22 টাকা গ্রামীণ ফোন পার ইউনিট কল চার্জ করেও থাকে, তার মাস পিপলের কাছে যেতে পারে নাই, কিন্তু সে যদি সার্ভিস ভালো দেয়, টিএনটি থেকে ইনকামিং থাকে, আউটগোয়িং থাকে, যদি চুরি না করে, মিনিটে চুরি করে, মোবাইল অপারেটররা যেটা করে, আপনার এভরি 60 60 সেকেন্ডে 1 মিনিট হয় না, তাদের হয়তো 55 বা 52 সেকেন্ডে মিনিট হয়, এরকম যদি না করে তাহলেই কিন্তু সে ভালোভাবে ব্যবসা করতে পারবে। কিন্তু এমন যদি হয় একটা ব্যবসা অলরেডি একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, তার মানে বিকাশ আছে, আপনি তখন আপনি না, আপনি নতুন করে শুরু করেছেন, আপনার কোম্পানির নাম হচ্ছে নগদ, অথবা আপনার কোম্পানির নাম হচ্ছে রকেট, বা আপনার এরকম নাম, তখন কিন্তু আপনি আপনার এই ব্যবসাটা, যদি আপনি খুব কস্ট কনসাস না হয় তাহলে আপনি এটা না করাই ভালো, মানে এক্সিট গ্রেসফুলি, এরকম ব্যবসা হলে আপনার না করাই ভালো, ঠিক আছে? আর যদি তারপরও আপনি সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম নয়, মানে এখন অলরেডি কিন্তু গ্রামীণ ফোন একা না, গ্রামীণ ফোন আছে, বাংলা লিংক আছে, আহ, আহ, মানে রবি আছে। তো তার মানে কি, এখন কোনো সিঙ্গেল ডমিনেন্স নাই, তাহলে নতুন একটা ফার্ম আসতেই পারে, কিন্তু আসতে গেলে তাকে কিন্তু খুব ডিফিকাল্টিস ফেস করতে হবে। এই জায়গায় তাকে একটা এমন প্রপোজিশন নিতে হবে, তার ইফিসিয়েন্সি, কষ্ট বাড়ানো যাবে না, আবার ব্র্যান্ডিংও ঠিক রাখতে হবে, কাস্টমার কোয়ালিটিও রাখতে হবে। কারণ আপনারা খেয়াল করবেন ব্র্যান্ডিং এর, আপনার মার্কেট স্ট্র্যাটেজি মানে প্রোডাক্টের স্ট্র্যাটেজির 2টা পার্ট। সারা পৃথিবীতে যত স্ট্র্যাটেজির বই পড়বেন, 2টা ফর্মুলা, একটা হচ্ছে প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন, লাইক হচ্ছে আইফোন। আইফোন কখনো মাচ পিপুলের কাছে প্রোডাক্ট বিক্রি করতে চায় না, তারা চায় যে যারা আমার ফোন কিনবে তারা জন্য এভরি 2 ইয়ার্সে বা 1 ইয়ার্সে নতুন ভার্সন নেয়, এবং 2 লাখ টাকা দিব, আমি চার্জার দিব না, আমি ইয়ারফোন দিব না, কিচ্ছু দিব না, ইভেন প্যাকেজিংও সিম্পল করে ফেলবো, চিকন করে ফেলবো, যাতে করে ডিউটি কম হয়, ওজন কম হয়, এভাবে করবে। কিন্তু তারপরেও তার কাস্টমার তার প্রোডাক্ট ইউজ করবে। তার মানে এই স্ট্র্যাটেজিকে বলে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি। এই ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি থাকলে সেই প্রোডাক্টটা কিন্তু আপনার একটা সেগমেন্টের প্রোডাক্ট। আর একটা হচ্ছে কস্ট কম্পিটিটিভ, তার মানে আপনার চালের দাম 1 টাকা এই মার্কেট থেকে ওই মার্কেটে, বা ডিমের হালি বা ডিমের ডজন যদি কেউ, মানে লেটস সে ডিমের ডজন যদি 200 টাকা হয়, কেউ 205 টাকায় বিক্রি করতে পারে, কিন্তু 250 টাকা চার্জ করে সে করতে পারবে না। তার মানে কিছু কিছু প্রোডাক্টের প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড ইজ হাই, তার মানে আর কিছু কিছু প্রোডাক্টের প্রাইস ইলাস্টিসিটি ইজ লো। তার মানে আইফোন দাম বাড়ালেও অলমোস্ট একই রকম চলবে, দাম কমালেও একই রকম চলবে। কিন্তু ফিচার ফোন, সিম্ফনি আর হচ্ছে নোকিয়া অথবা XYZ বা অ্যাক্টিভ বা অনিক, এরা যদি খুব সিগনিফিকেন্ট লো কস্টে বিক্রি করতে পারে, তাদের প্রোডাক্ট বেশি বিক্রি হবে। যেমন নোকিয়াতে বলা হয়তো অক্ষয় ফোন, এই টাইপ। আপনি কি এই জিনিসটা বোঝা গেল, বা এই লার্নিংটা যদি কাজে লাগাইতে পারেন, আমার মনে হয় যে এই একটা স্লাইড দিয়েই হচ্ছে আপনি আপনার অর্গানাইজেশনে হিউজ ভ্যালু এডিশন করতে পারবেন। বোঝা গেল জিনিসটা? জি স্যার। তো আমি যেটুকু টার্গেট নিয়েছিলাম অলমোস্ট হয়ে গেছে। আমি এবার আরেকটা জিনিস দেখিয়ে আপনাকে শেষ করব, জাস্ট এ মিনিট। এটা আমি আপনাদেরকে এই জিনিসটা দিয়ে দিব, এটা নর্মালি এই কোর্সের ছিল না, অন্য কোর্স, বাট আমি আই উইল ট্রাই টু গিভ ইউ দিস ইয়ে। আচ্ছা, এবার আসেন, তাহলে আমরা গুড কস্ট ব্যাড কস্ট বুঝলাম। আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস আজকে দেখে আমার আমার মনে হয় নেক্সট ক্লাসের জন্য রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট। যদি এটা বুঝেন তাহলে বুঝতে পারবো যে আপনি অলরেডি কস্টের ধারণাটা আছে। এটার নাম হচ্ছে জিরো জিরো বেস ডিজাইন। এইটার মানে কি কেউ বলতে পারবেন? হোয়াট ডাজ ইট মিন? কি মনে হচ্ছে দেখে জিরো বেস ডিজাইন, এটা মানে কি মনে হচ্ছে বলেন তো? ডিজাইনটা স্টার্ট করতে হবে Starting একদম জিরো anything from থেকে। this. আচ্ছা, দেখেন, আমি খুব মানে সিম্পল এক্সাম্পল দিব, আপনারা এগ্রি করবেন আমার সাথে। ধরেন মানুষজন কি করে জানেন?
ধরেন আমি একটা এক্সাম্পল দিই, খুব এটা প্রায় বলি, আমার পুরোনো ভিডিও তো পাবেন, বাট আবারও বলি, এটা দিয়ে সহজে বোঝানো যায়। ধরেন কোভিড শুরু হলো চায়নাতে নভেম্বর ডিসেম্বর 2000, কোভিড-19 বলে 20 সালে আমাদের কোভিড শুরু হলো, 20 ফেব্রুয়ারি থেকে, মার্চ থেকে, এপ্রিল থেকে, মার্চ থেকে, মার্চ 2020-এ আমাদের দেশে হচ্ছে কোভিড শুরু হলো। কোভিড শুরু হওয়ার পরে অনেক অর্গানাইজেশন লোক ছাঁটাই শুরু করলো। এখন ধরেন আপনি লেটসে একটা কোম্পানিতে চাকরি করতেন, যে কোম্পানিতে আপনি বেতন পেতেন হচ্ছে 50,000 টাকা। আপনার চাকরি চলে গেছে, আপনি এখনো জানেন না যে কোভিডটা কি 6 মাস ধরে চলবে নাকি মহামারী আকারে হয়ে 2 বছর হবে, আপনি জানেন না। তা আপনি যদি এখন চিন্তা করেন যে 50,000 টাকা বেতন পেতেন, আপনি একটা 25,000 টাকা বা 30,000, 50,000 টাকা স্যালারি পেতেন, 20,000 বা 25,000 টাকার একটা বাসা ভাড়া করতেন, তাহলে আপনি নর্মাল মানুষ হলে কি চিন্তা করবে জানেন? নর্মাল মানুষ চিন্তা করবে আমি তাহলে 15,000 টাকা একটা বাসায় চলে যাই। এইটাকে বলে কস্ট কাটিং। তার মানে কারেন্ট থেকে কিছুটা কমায় টমায় ব্যবস্থা করে। এটার মানে কি, এই যে দেখেন, ট্র্যাডিশনাল কস্ট কাটিং জাস্টিফাই হোয়াট টু রিমুভ, মানে আপনি কি কি বাদ দিবেন এটা আপনি চিন্তা করেন। তারপর বেসড অন দ্য কারেন্ট বাজেট অ্যান্ড সেট আপ, কারেন্ট বাজেট থেকে কস্ট কাটল করেন। ইনক্রিমেন্টাল ইমপ্রুভমেন্ট, স্ট্র্যাটেজিক নিড নট অ্যাডিকুয়েটলি ফান্ডেড, হাই রিস্ক কস্ট বাউন্স ব্যাক, মানে ওই যে বললাম যে হঠাৎ করে আপনার এমপ্লয়ি বাছাই করলেন, বাদ দিলেন, কয়েকদিন পরে মনে হলো যে ব্যবসায়ী তো চলে না, পিয়ন এমন ভাবে ছাঁটাই করছেন যে আপনার চা পানি দিতে পারছে না, এরকম হয়ে যায়, কিন্তু ছোট ব্যবসার ক্ষেত্রে বলছি। তার মানে কারেন্ট কস্ট থেকে যদি আপনি হঠাৎ করে চিন্তা ভাবনা ছাড়াই আংশিক বা ইনক্রিমেন্টাল একটা কমানো, এটাকে বলা হচ্ছে কস্ট কাটিং। বাট আপনি যদি এমন চিন্তা করতেন যে আমি যেহেতু সার্ভাইভ করতে হবে, আমি একটা কাজ করি, ঢাকায় রিস্কি, ফ্যামিলির বাচ্চাদের কোভিড হইতে পারে, এখানে ঘনবসতি, আমাদের দেশের বাড়ি লেটসে খুলনা বা যশোর বা ওইদিকে বা উত্তরবঙ্গে, যেখানে স্ট্যান্ড বাসা, আপনার বাসার বাউন্ডারি অনেক বড়, বাবা মার সাথে থাকবে, আচ্ছা আমি বাচ্চা ওয়াইফকে সেভ করে প্রথমেই কোভিড শুরু হওয়ার আগেই আমি বাসা ছেড়ে দিয়ে আমি তার ফ্যামিলিকে পাঠিয়ে দিলাম হচ্ছে যশোর বা উত্তরবঙ্গের পঞ্চগড় ইয়েতে। তাহলে কি হবে, আপনি তাহলে ঢাকায় থাকলেন, যেহেতু আপনি ঢাকা থেকে ছেড়ে যেতে পারবেন না, আবার চাকরির চেষ্টা করতে হবে, চাকরি চলে গেছে, তখন আপনি হিসাব করলেন যে স্টুডেন্ট লাইফে যেমন 2,000 টাকা বা 1,500 টাকায় মেসে থাকা যায়, তো সেরকম একটা কনভিনিয়েন্ট পরিচিত বন্ধু বান্ধব বা ব্যাচেলর কোয়ার্টার উঠে গেলেন। তাহলে এই যে আমি যে প্ল্যানটা দেখাচ্ছিলাম, কারেন্ট কস্ট থেকে কিছু কিছু কস্ট বাদ দেওয়াকে বলা হচ্ছে কস্ট কাটেল। আর আপনি যেটা করলেন এটা মিনিমাম সার্ভাইভাল। তার মানে আপনি এখন হিসাব করলেন যে আমি যে সেভিংস করে রেখেছি বাসায়, প্রতি মাসে যেহেতু ফ্যামিলি পাঠিয়ে দিয়েছি, বাপ মাকে আগে দিতাম 10,000 টাকা, এখন ফ্যামিলি পাঠাইছি বাসা এখন মোটামুটি 15,000 টাকা দিতে হবে ফার্স্ট। দেন আপনি মেসেজ চলে গেলেন, আর ওইখানে ধরেন 5,000 টাকা খরচ, তর্কের খাতিরে ধরলাম, তাহলে আপনি 7,000 টাকা। তাহলে হিসাব করলেন যে আপনি 50,000 টাকা বেতন ছিল, আপনি এইভাবে করে ছোট বাসা না নিয়ে সরাসরি ফ্যামিলি পাঠিয়ে দিলেন, অনেকেই এই কাজটা করছে, করে বাসা এবং আপনার খরচ মিলে আপনি 22,000 টাকা 20,000 টাকার ভিতরে করতে পারলেন। তখন আপনি হিসাব করলেন যে আমার যে সেভিংস আছে আমি আগামী 1 বছর এভাবে চলতে পারবো। সো এই যে মিনিমাম সার্ভাইভাল, এইটাকেই বলে জিরো বেস ডিজাইন। তো জিরো বেস ডিজাইন কখন হলো? এরপরে যখন আবার কোভিড ঠিক হয়ে গেল, আস্তে আস্তে স্কুল কলেজ শুরু করলো, বাচ্চারা ওইখানে স্কুলে ভর্তি করেন নাই, এখানে ক্লাস শুরু হলো, অনলাইন ক্লাস হচ্ছে না, ফিজিক্যাল ক্লাস হচ্ছে, তখন এসে আপনি দেখেন যে না, আর এরকম বিপদে পড়া যাবে না, আমি একটু মিরপুর অথবা এমন জায়গায় একটা বাসা নেই যেখানে আমি আগে যে 25,000 টাকা ভাড়া না নিয়ে এখন 15 বা 12,000 টাকা একটু কষ্ট করে থাকি। সো এই ধরনের আমি একটা এক্সাম্পল দিলাম, অ্যামাউন্টটা অ্যাবসলিউটলি বলা যাবে না। তখন এই যে মিনিমাম সার্ভাইভালের সাথে একটু করে অ্যাড করেন কি, ক্লিন শিট টার্গেট কস্টিং, ডিফাইন হোয়াট ইজ রিকোয়ার্ড টু সার্ভাইভ। তার মানে এই যে জিরোতে চলে গেছিলেন, ফ্যামিলি বাসায় পাঠিয়ে দিয়েছিলেন এবং নিজে মেসে ছিলেন, এইখান থেকে মিনিমাম কি কি অ্যাড করবেন? ফোন এবছর দরকার নেই, ফোন যেটা চলছে চলছে, প্রয়োজনে কাভার চেঞ্জ করে নতুন করে ইউজ করবো, 5 বছর হয়েছে কি হয়েছে, কথা তো হচ্ছে। টিউশন বাচ্চাকে না দিয়ে নিজে পড়াবো, এরকম। সো এরকম হোয়াট ডিফাইন ইজ রিকোয়ার্ড টু সার্ভাইভ বেসড অন অ্যান আইডিয়াল অ্যাজাম্পশন এবং বেয়ার বোন স্ট্রাকচার। এবং কি মানে এটা হচ্ছে মানে একদম বেয়ার বোন স্ট্রাকচার, মানে মিনিমাম কোনটা হইলে সেটা আপনি করবেন, এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক অপটিমাম। এটাকে বলে স্ট্র্যাটেজিক অপটিমাম। এটা এটা কেমন লাগলো বলেন তো আইডিয়াটা? খুব সিম্পল, বাট এটা বুঝতে পারছেন কিনা? এটা বুঝলেই মোটামুটি আপনি এই গ্রাফ দিয়ে আপনি ম্যানেজমেন্টকে বুঝাইতে পারবেন যে হোয়াট ইজ ইনক্রিমেন্টাল রিডাকশন অফ কস্ট কাটিং। জাস্ট কম্পেয়ার যে এইটা দিয়ে 5% আরেকটা না, বেয়ার মিনিমাম সার্ভাইভাল সেট করে সেখান থেকে মিনিমাম কি কি লাগে এটা অ্যাড করেন। হ্যাঁ, ঠিক আছে। আগে ধরেন আপনি সিগারেট খেতেন, সিগারেট খাওয়া ছেড়ে দেন,
আপনি বাসায় মনে করেন যে বাচ্চাদের জন্য রেস্টুরেন্টে খেতেন, মানে মাসে একবার রেস্টুরেন্টে খেতেন, বাদ দেন। আপনি রিসোর্টে যে থাকতেন, বাদ দেন। এখন আপনার সার্ভাইভাল করতে যা যা লাগবে, বাচ্চার দুধ, তারপর স্কুলের ফিজ, বাসা ভাড়া, এগুলো আপনি থাকেন। তো একটা এক্সাম্পল সিম্পল দেখালাম। অর্গানাইজেশনেও কিন্তু আপনি কারেন্ট সেট আপ থেকে ইনক্রিমেন্টাল না কমিয়ে সার্ভাইভাল মিনিমামে যে সেখান থেকে অ্যাড করতে পারেন। তাহলে আপনি 100 টাকা থেকে 80 টাকা না হয়ে 100 টাকাতে যাবে হচ্ছে 50 টাকা, তার সাথে 10 টাকা বা 15 টাকা অ্যাড করে 65 বা 70 হবে। বুঝা গেল ভাই? এটা কি বুঝতে পারছেন? জি জিরো স্যার, এটা ব্যালেন্স। অনেক সুন্দর উদাহরণ স্যার। জি। তো আজকে আমি আশা করছি যে এইটুকুই খুব ভালো বুঝছেন। যেহেতু এটা ক্লাস বাড়ালাম, আপনার ওই ক্লাসে আমি বাদ বাকিটা দেখে আপনাদেরকে, মূলত আমার উদ্দেশ্য হচ্ছে এইটা বুঝিয়ে দেয়া যে কিভাবে করবেন, কিভাবে কমাবেন। এইটাই হচ্ছে আলটিমেটলি আপনার গোল। আমি বেশি কিছু নাই, আমি নেক্সট দিনে হয়তো 45 মিনিটে আপনাদের বুঝাই দিতে পারবো। এইটাই হচ্ছে একটা কস্ট অ্যানালাইসিস, এটা একটা অর্গানাইজেশনের সবগুলো ডিপার্টমেন্টের কিভাবে কস্ট কমাবেন এইটা বুঝিয়ে দিব, ঠিক আছে? সো আজকে তার আগে একটা প্রি রিকুইজিট করলাম। আর আপনাদের একটা বই দেওয়া হয়েছে সফট কপি, বইটা বা হার্ড কপি প্রিন্ট করছে কিনা আমি জানি না। ওই বইটা দেখেন, ওইটা ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ, ওই বইটা আপনারা পড়েন। আর আমার এই স্লাইডটা একটু দেখে এসে নেক্সট ক্লাসের আগে হোপফুলি এটা খুব হেল্প করবে। আর আমি আপনাদের কিছু কিছু ভিডিও, প্রিভিয়াস কস্ট রিডাকশনের ক্লাস বা আমি আরো কিছু রিসার্চ ওয়ার্ক টাইপ করছি, সেগুলো এই গ্রুপে দিব, আপনারা একটু দেখেন, তাহলে নেক্সট ক্লাসটা আরো ইন্টারেস্টিং হবে। সো থ্যাংক ইউ ভাই, টেক কেয়ার, হ্যাঁ। আসসালামু আলাইকুম।